নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি রাজনীতিতে সর্বসময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে থেকেই থাকে। আজকের দিনে দাঁড়িয়ে এমনই তিনটি বিষয় নিয়ে আমরা ত্রিপুরা মথার নেতৃত্ব, যিনি বর্তমানে এক্সিকিউটিভ মেম্বার TTAADC, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি, অর্থাৎ রবীন্দ্র দেববর্মার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। কোন তিনটি বিষয়ে আমরা কথা বলি? আমরা প্রথমত যে বিষয়টিকে দর্শানোর চেষ্টা করেছি সেই বিষয়টি হচ্ছে ককবরক ভাষাকে যে রোমান লিপির দাবি রয়েছে বা আন্দোলন, তাতে ওনার প্রতিক্রিয়া কি রয়েছে। তার পরবর্তীতে যে দ্বিতীয় বিষয়টি হচ্ছে এডিসি এলাকা থেকে একটি অভিযোগ, যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদেরও অভিযোগ যে তারা তাদের বেতন সঠিক সময়ে পাচ্ছেন না। এই বিষয়টিকে নিয়েও আমরা আলোকপাত করার চেষ্টা করি। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে, আজকে আমরা দেখতে পাই বিধানসভার অধিবেশন বসে, আজ তার প্রথম দিন ছিল, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধিবেশন বসে আজ, এবং তার মধ্যে আমরা জানি যে আজকে এই বিধানসভার অধিবেশনে মোট 5 জন, 3 জন ত্রিপুরা মথার এবং একজন কংগ্রেস, একজন CPIM এর, মোট 5 জন বিধায়ককে বহিষ্কার করা হয়, সাসপেন্ড করে দেওয়া হয়। তার পাশাপাশি আমরা দেখতে পাই যে এই বিষয়টিকে নিয়ে আরো একটা যে আলোচনা উঠে আসছে তা হচ্ছে এই বিধানসভার অধিবেশনে যারা বিরোধী পক্ষ থেকে কথা বলছিলেন তাদেরকে কথা বলতেই দেওয়া হচ্ছিল না। এই বিষয়গুলোকে নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে রাজনীতিতে, আমরা কথা বলার চেষ্টা করি ত্রিপুরা মথার নেতৃত্ব রবীন্দ্র দেববর্মার সাথে। তিনি কি বলছেন একান্ত ফোন আলাপে আমাদের সাক্ষাৎকারে, চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 চ্যানেলে। নমস্কার। স্যার, যে বিষয়টি জানার জন্য আপনার সাথে যোগাযোগ করা, আমরা দেখতে পাচ্ছি যে ককবরক ভাষাকে রোমান হরফে বা লিপিতে নেওয়ার জন্য দাবি বা আন্দোলন বহুদিন যাবৎ চলে আসছে। তো সেই বিষয়টিতে আমরা দেখতে পেয়েছি সরকার পক্ষ একটি কমিটি গঠন করেছেন। এবার আপনাদেরই অনেক নেতৃত্বরা যারা রয়েছেন তারা বলছেন এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট কমিটি নয়, বা সেখানে যারা 3 জন রয়েছে, 3 জনের কমিটি রয়েছে, তাদের মধ্যে ডক্টর অতুল দেববর্মাকে বাদ দিয়ে অন্য 2 জন ক্যাপাবল নয়। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে? না, আসলে তো ককবরক রোমান স্ক্রিপ্ট মানে ককবরক ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য বা রোমান স্ক্রিপ্টে পরিণত করার জন্য আমার মতে কোনো কমিটির দরকারই নেই। যেহেতু ত্রিপুরা রাজ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছিল। প্রথম করেছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিটি, এরপরে কুমুদ কুণ্ডু চৌধুরীর কমিটি, এরপরে পবিত্র সরকারের কমিটি। প্রত্যেকটি কমিটিতেই একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে ত্রিপুরা ছাড়া শতকরা 90% তারা রোমান হরফ চাই। এর পক্ষে মানে কোন সন্দেহ নেই। এখনো যদি আবার করে, এখনো সেভাবে আসবে। শুধু টাইম কিলিং করার জন্যই, সময় নষ্ট করার জন্যই বর্তমান বিজেপি আইপিএফটি সরকার এই ধরনের একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবে হোক এই ককবরক ভাষাকে আরো পদদলিত করে নিচে নামানোর জন্যই এই সমস্ত ব্যবস্থা। আমরা কোনো মতে এটা আমরা মানতে চাই না, আমরা মানবো না। এটা শুধুমাত্র লোক দেখানো, এছাড়া কিছুই না। স্যার, একটি বিষয় বর্তমানে এডিসি এলাকা থেকে উঠে আসছে, অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা তাদের সময়ে নাকি বেতন পাচ্ছে না, এমন একটা অভিযোগ আমরা উঠে আসতে দেখছি। তার কতটুকু সত্যতা আছে? এই জন্য আমরা দায়ী নয়, এই জন্য এডিসি প্রশাসন দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার। যেখানে 42 কোটি টাকার কিছু অধিক আর কি, যেমন এই টাকা আমাদের মাসে মাসে মাইনে সরকার কর্মচারীদের। এক্ষেত্রে দেখা গেল প্রত্যেকটি বার এবার এপ্রিল মাসে সেই করেছে ওরা
টাকা দিচ্ছে না, এইবারও এইভাবে দিচ্ছে। এবার আমরা আন্দোলন করা, আমাদের কর্মচারী সংগঠন আন্দোলন করার ফলে রাজ্য সরকারের তন্ন নড়েছে এবং আমাদের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় অনিমেষ দেববর্মা উনি যেভাবে পরিষ্কার করে বলিয়েছেন, এর ফলেই রাজ্য সরকারকে বাধ্য হয়ে সরকারি কর্মচারীদের স্যালারি দিতে বাধ্য হয়েছে। এবং সবসময় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, 1982 সাল থেকে আজ অব্দি প্রায় 40 বছর যাবৎ এডিসিতে যতবারই ক্ষমতা আসছেন, বিজেপি হোক অবিজেপি হোক, রাজ্য সরকার এডিসিকে তাদের যে বরাদ্দকৃত বাজেট থেকে সবসময় কম দিচ্ছে। ডিউস প্রত্যেকটা বছর ডিউস 1982 সাল থেকে আজ 2023 সাল পর্যন্ত আমরা যা দেখেছি, গত বছর পর্যন্ত যে প্রায় 6 থেকে 700 কোটি টাকা পাও না আমরা, শুধুমাত্র ওই প্রপোজ বাজেট থেকে তারা টাকা দিচ্ছে না। এটা হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। এটা কেন করছেন ওরা? জেনে শুনে এই সমস্যা করছে। এডিসি বর্তমানে ত্রিপুরামথা এডিসিতে আছেন এবং ত্রিপুরামথায় একমাত্র দল একক প্রতিদ্বন্দ্বিতা করে ত্রিপুরাতে একটা বিরোধী দলের নেতার স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষে কখনো এরকম রাজ্য দেখেনি। ত্রিপুরায় যে বহুবার বিরোধী দলের নেতা দেখেছে, এটা হচ্ছে সম্পূর্ণ জাতীয় দল। আঞ্চলিক যে জাতীয় দলের মধ্যে সব দলেই তারা আতাত নলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আতাত করে। কিন্তু আমরা একক দাঁড়িয়ে আমরা 13টি আসন পেয়েছি। এটাকে কি করে দুর্নাম করা যায়, এটা হচ্ছে তাদের অপচেষ্টা। স্যার, আপনার এই বিষয়টাতে যদি বলি যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে আমরা বহুবার বলতে শুনেছি যে যতটুকু বরাদ্দ করা দরকার অর্থ এডিসি এলাকায় ততটুকু বরাদ্দ করা হচ্ছে, এমনটাই উনার দাবি থাকে। সে বিষয়ে আপনি কি বলবেন? না, তাহলে উনি একটা কমিটি করুক না, কমিটি করে তদন্ত করুক না। এই যে বিগত বছরগুলোতে বিজেপি আইপিএফটি 2018 সাল থেকে যে ক্ষমতায় এসে এডিসিকে তারা কত টাকা দিয়েছে তারা দেখুক। ওরা বলছে সবসময় আচ্ছা ঠিক আছে, 18 সালের কথা বললাম, 19, 20 কথা বললাম, 21 কথা বললাম। 21-এ আমরা যখন ক্ষমতা আসি ত্রিপুরামথা এডিসিতে, আমরা তো বাজেট করার ক্ষমতাও তো ওরা দিল না। ওরা আগাম বাজেট করে মতো করে খেলছে ওরা। এবারও গতবারও সেই একই অবস্থা। যখন যে বাজেটের বছর যখন শেষ, তারপরেও অন্তত 60% টাকা আমাদেরকে দেয় নাই। তাহলে কি করে উন্নয়ন হবে এডিসি এলাকায়? কি টাকা দিয়েছেন জলের জন্য? তারা কত টাকা দিয়েছেন? সমস্ত ব্লক করে দিয়েছে তারা, এসডিএম অফিস ডিএম অফিসকে দিয়েছে। এখানে দুর্নীতি হচ্ছে আর আমাদেরকে বলছে টাকা খেয়ে ফেলেছে। এটা কি? মানুষকে বিভ্রান্ত করার জন্য একমাত্র অপচেষ্টা। স্যার, আপনার কাছে অবশেষ প্রশ্ন থাকবে। আজকে আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি যে বিধানসভার ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধিবেশন বসে সেখানে, এবং সেই অধিবেশনে এক বিশেষ বিষয়কে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে 3 জন ত্রিপুরামথার বিধায়ক, একজন কংগ্রেস এবং একজন সিপিআইএম তারা ওয়াকআউট করে দেয়। বিশ্বকেতু দেববর্মা, তাছাড়াও নন্দিতা রিয়াং এবং রঞ্জিত দেববর্মা, কি মতামত রয়েছে বা কি কারণে ওয়াকআউট করা বা আজকের বিধানসভার এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কেন করবো না? পবিত্র বিধানসভাতে যে বিধানসভা আইন রচনা হচ্ছে, যে বিধানসভার ভিতরে এখানে প্রায় 40 লক্ষ মানুষের বাধ্য নির্ধারণ হচ্ছে, সেই বিধানসভার ভিতরে এই ধরনের ছবি একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি কি করে দেখছে? এটা তো শুধু বিরোধী দলরা দেখছে না, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ দেখছে। তার বিরুদ্ধে তারা এতটুকু মানে সামান্যতম শাস্তি দিতে তারা মানে ভয় পাচ্ছে কেন? সংখ্যা কম দেখে আজকে যে অন্য রাজ্যে যেটা হতো, আমরা তো আগেও শুনেছি অন্য রাজ্যে তো বহিষ্কার করে দিয়েছে বিজেপিরা, আর রাজ্যের ক্ষেত্রে কেন? এই বিচার চাইতে গিয়ে যদি আমাদের বিধায়কদের সাসপেন্ড করা হয়, করার কিছু নেই। বিজেপি এবং আইপিএফটি তারা গণতন্ত্র মানে না, তারা আইনকে শ্রদ্ধা করে না, তারা সবসময় আইনের বিরোধী ওরা কাজ করছে। তাই আমি নিন্দা জানাচ্ছি। আমাদের যে বিধায়কদেরকে যে সাসপেন্ড করেছে উইথড্র করা হোক, এটা ঠিক না। এবং অনতি বিলম্বে যাদব লাল নাথকে পার্টি এবং
বিদায়ের পর থেকে তাকে খারিজ করা হোক, এটা হচ্ছে আমার দাবি ব্যক্তিগত। স্যার, আজকে বিশেষত আমরা দেখতে পাই যে বিরোধীদের সেখানে কোনো তথ্য বা কোনো বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছিল না অধিবেশনে, সেই বিষয়টা কি আপনি লক্ষ্য করেছেন? গণতন্ত্র হত্যা করা হচ্ছে। আরে অন্তত কথা তো শোনার দরকার ছিল। আমি তো এমএলএ ছিলাম, আমিও তো শাসক দলের এক সময় এমএলএ ছিলাম 1988 থেকে 93-তে। হ্যাঁ, আমিও তো দেখেছি এরকম। আমরা তো কখনো তখন সিপিএমরা বিরোধী ছিল, আমরা তো তখন এইরকম করি নাই। যখন মুঠন আনতে পারে, কলিং অ্যাটেনশন আনতে পারে, প্রশ্ন করতে পারে, এটা কোনো কিছু না বলে একটা লোক বলছে কিছু কি বলছেন, উনি কি বলতে চাইছেন ঠিক না। অর্থমন্ত্রী বা কে যেন একটা বক্তব্য আসছিল তখন, আমি জানি না, আমার মিটিং ছিল। অর্থমন্ত্রী কি যেন বক্তব্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে রাজ্যে? বিরোধীদের দলের কথা যদি ওরা শুনতে না চান তাহলে কি দরকার আছে বিধানসভা অধিবেশন ডাকানি? এইভাবে তো সমান্তরাল তারা করতে পারে। রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবে না, চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবে না, সিএম এর সঙ্গে কথা বলতে পারবে না। এটা কি করে হয়? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের ঘটনা আসলে বিরল, কোন রাজ্যে এইসব আমরা দেখি নাই। এই জন্য আমি নিন্দা জানাচ্ছি। আজকের দিনে যদি আমরা দেখি যে বিধানসভায় বিরোধীদের পাল্লাও অনেকটা ভারী রয়েছে, এবং সেখানে আজকের দিনে প্রথম দিনেই অধিবেশনে আমরা দেখতে পাই 5 জনকে সেখানে সাসপেন্ড করা হয়। যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন, উনার এই ভূমিকাতে আপনার কি মতামত রয়েছে? উনি তো ওনার ভূমিকাতে উনি কাজ করেন নাই। ওরা পেয়েছে আগেই জানেন আজকে কি হবে। কাজেই গতকাল মন্ত্রিসভাতে মুখ্যমন্ত্রী বাসভবনে এই বিষয়ে তারা যুক্তি নিয়ে আজকে তারা অবতীর্ণ হয়েছেন বিধানসভাতে। বিধানসভাতে কি হবে ওরা আজ মানে ভালো করে জানেন। একদিকে রোমান স্ত্রীকে নিয়ে যেভাবে সুযোগ কচি কাছাদের পিতা যেভাবে মারাত্মক লাঠি চাষ করেছেন, টিয়ার গ্যাস ছেড়েছেন, এটা নিয়েও অপরদিকে ওই যে ককরক এর যে অবস্থা, অপরদিকে এদিকে এরিসিতে কর্মচারী বিক্ষোভ, অপরদিকে এই যাদবলাল, কি করবে তারা? আর আইন শৃঙ্খলা করতে ত্রিপুরাতে আছে কি? আর একদিকে ড্রাগস মাফিয়া, চতুর্দিকে শুধু ড্রাগস আর ড্রাগস। এটা তো পত্রিকা খুলে দেখা যায়, আপনাদের নিউজের মাধ্যমে আমরা তো ডেইলি দেখছি কোন জায়গাতে কিভাবে হচ্ছে। এই সরকার আসলে তার আইন শৃঙ্খলা তারা রক্ষা করতে পারে না। অসামাজিক কাজ দিনের পর দিন বাড়ছে, চলছে। নারী নির্যাতন সংখ্যায় কমছে না, বাড়ছে। এই কথা বলার জন্য আমাদের যে অধিকার, এই অধিকার তারা হরণ করছে। এটা বিধানসভাতে এইভাবে এটা শোভনীয় নয়। আগামী দিনে ত্রিপুরার যে অবস্থা চললে এইভাবে চলতে বেশি দিন পারে না। রাজ্যের মানুষ আগামী দিন সতর্ক থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।